অনেকদিন পর আজকে লাইভে আসলাম। যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে দেওয়ানি কার্যবিধি 1908। এই দেওয়ানি কার্যবিধি যেহেতু একটা সিভিল মামলা বা সিভিল প্রসিডিংয়ের বিষয়, তার জন্য এই মামলাটা হচ্ছে খুব কম সংখ্যক লোক ফেস করে নাই, এরকম আছে। তাই দেওয়ানি কার্যবিধি মোড় রাখার একটা সহজ পদ্ধতি আছে। দেওয়ানি কার্যবিধি সহজে মোড় রাখার পদ্ধতি হচ্ছে যে প্রমাজা আবিবি ও আরে হাবিবি। তা আমরা যদি প্রমাজা আবিবি ও আর হাবিবি এই বিষয়টা মনে রাখতে পারি, তাহলে আমরা সহজে দেওয়ানি কাজবিধি 1908 মনে রাখতে পারবো। আমরা জানি যে দেওয়ানি কাজবিধিতে 11টা অধ্যায় আছে এবং 1 থেকে 158টা ধারা আছে। তো বিষয়টা হলো আগে আপনার মনে রাখতে হবে যে আসলে কোন বিষয়টার মধ্যে কোন অধ্যায়ের মধ্যে কোন বিষয়টা আছে। আপনি যদি মনে রাখতে পারেন তাহলে আপনার এমসিকিউ পরীক্ষা, আইনজীবী হওয়ার জন্য যে এমসিকিউ পরীক্ষা, এটা খুব সহজ হবে। সূত্র হচ্ছে যে প্রমাজা আবিবি ও আরে হাবিবি। প্রথমত হচ্ছে প্রাথমিক আলোচনা, মানে দেওয়ানি কাজবিধি যে প্রারম্ভিক যে একটা আলোচনা আছে বা প্রাথমিক যে একটা বিষয় আছে, সেটা আছে 1 ধারা থেকে 8 ধারার মধ্যে। অর্থাৎ দেওয়ানি কাজবিধির কিভাবে সৃষ্টি হচ্ছে, কিভাবে এই আইন প্রচলন হচ্ছে, এই বিষয়গুলো হচ্ছে 1 থেকে 8 ধারার মধ্যে। অর্থাৎ প্রাথমিক যে একটা ধারণা সেটা আছে 1 থেকে 8 ধারার মধ্যে। এখানে অবশ্য কোনো অধ্যায় নাই। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে মাতে হচ্ছে মামলা, মানে সহজে মনে রাখার পদ্ধতি হচ্ছে যে মামলা। এই মামলাটা মানে দেওয়ানি কাজবিধির মামলাটা কি জিনিস বা মামলাটা কি পদ্ধতিতে করতে হবে, সেই বিষয়টা বলা আছে 9 থেকে 35-এর বি ধারাতে। যে 9 থেকে 35-এর বি ধারাতে এই বিষয়টা বলা আছে যে মামলা কিভাবে দায়ের করতে হবে দেওয়ানিতে এবং কি পদ্ধতি অবলম্বন করতে হবে এবং কোন কোন বিষয়গুলো এখানে থাকবে। এটা বলা আছে যে 9 থেকে 35 ধারাতে, এবং এটা হচ্ছে প্রথম অধ্যায়। অর্থাৎ দেওয়ানি কাজবিধির 11টা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ে এই বিষয়টা বলা আছে যে কিভাবে আপনি মামলা দায়ের করবেন এবং মামলাগুলো কি প্রক্রিয়া বা কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে। তাহলে প্রমা এখন প্রমা যাতে হচ্ছে জারি, মানে জারিটা আসলে মূলত ডিগ্রি জারি হয়, জারিটা হয় মূলত ডিগ্রি। এখন এই ডিগ্রি জারিটা কিভাবে হবে, এখন ডিগ্রি জারির কি পদ্ধতি আদালত করবে, কোন পদ্ধতি অবলম্বন করবে, যদি আপনি মামলার রায় পান সেই রায়টা কিভাবে কার্যকর করবে, এই বিষয়গুলো বলা আছে 36 থেকে 74 ধারাতে। অর্থাৎ 36 ধারা থেকে 74 ধারার মধ্যে বিষয়টা বলা আছে এবং এটা আলোচনা করা আছে দ্বিতীয় অধ্যায়ে। তাহলে প্রমাজা আবিবি, প্রমাজা আবিবি ও আরে হাবিবি। যদি আপনি এই সূত্রটা মনে রাখেন তাহলে আপনার পুরো দেওয়ানি কাজবিধিটা এই যে 11টা এই অধ্যায় 1 থেকে 158টা ধারা, এইগুলো বিষয়ে আপনি সহজে মনে রাখতে পারবেন। তাহলে দ্বিতীয় অধ্যায়ে আমরা যাটা পড়ছি জারি। এবার আবিবি অর্থ হচ্ছে আতে হচ্ছে আনুষঙ্গিক কার্যক্রম, মানে দেওয়ানি কার্যবিধি যদি দেওয়ানি আদালত কিছু কিছু আনুষঙ্গিক কার্যক্রম গ্রহণ করে থাকে, এই আনুষঙ্গিক কার্যক্রমগুলো আছে 75 ধারা থেকে 78 ধারাতে। 75 ধারা থেকে 78 ধারাতে আনুষঙ্গিক কার্যক্রম আছে, এটা আছে হচ্ছে তৃতীয় অধ্যায়ে। এই 75 ধারা আছে কমিশন, তারপর কিভাবে কমিশন নিয়োগ করতে হবে, এই বিষয়গুলো এই 75 ধারাতে দেওয়া আছে, যেটা দেওয়ানি আদালত অনুসরণ করে। এবার প্রমাজা আবিবি, তাহলে আ গেছে, এবার বিতে হচ্ছে বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা, মানে দেওয়ানি আদালতে বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা দায়ের করা যায়। তো বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা দায়ের করা যায়, এটা আছে দেওয়ানি কার্যবিধি 1908-এর 4র্থ অধ্যায়ে। এখানে আলোচনা করা আছে 79 থেকে 88 ধারা। তাহলে বিশেষ ক্ষেত্রে মোকদ্দমাটা এইরকম, যেটা এখানে ইন্টারপ্রেটার একটা মোকদ্দমা আছে, এই অধ্যায়ে একটা ইন্টারপ্রেটার মোকদ্দমা আছে যেটা 88 ধারাতে বলা আছে। ইন্টারপ্রেটার মোকদ্দমা হচ্ছে মানে আপনি একটা জিনিস পাইছেন বা আপনি একটা কোনো অর্থ বা কোনো মূল্যবান কোনো সম্পদ পাইছেন, কিন্তু এই সম্পদটা অনেকে দাবি করতেছে।
তাহলে এই সম্পদটা যখন অনেকে দাবি করবে তখন আপনি ইন্টারপ্লেটার মোকদ্দমা করতে পারবেন। ইন্টারপ্লেটার মোকদ্দমা অর্থ হচ্ছে যে বিবাদী অনেকজন থাকবে আর বাদী থাকবে একজন। যে জিনিসটা একটা মূল্যবান জিনিস পাইছে সেই মূল্যবান জিনিসটা এখন অনেকে দাবি করতেছে এটা আমার এটা আমার। তো এইসব ক্ষেত্রে ইন্টারপ্লেটার মোকদ্দমা অর্থাৎ স্বার্থবিহীন মামলা যেটা বলা হয়, এই স্বার্থবিহীন মামলা আছে এই আনুষঙ্গিক মানে বিশেষ ক্ষেত্রে মোকদ্দমার ক্ষেত্রে, এবং এটা আছে ৪র্থ অধ্যায়ে দেওয়ানি কাজবিধি ১৯০৮ ৪র্থ অধ্যায়ে এই বিষয়টা আলোচনা করা আছে। এটা মূলত ৭৯ থেকে ৮৮ ধারাতে আলোচনা করা আছে। তাহলে আবিবি একটা বি গেল আর একটা বি আছে আবিবি, যেহেতু তার একটা বি হচ্ছে বিশেষ কার্যক্রম সমূহ। তাহলে বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা আর একটা বিশেষ কার্যক্রম সমূহ, এই দুটো বিষয় কিন্তু হচ্ছে টোটালি ভিন্ন বিষয়। যে বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা এবং বিশেষ কার্যক্রম সমূহ, দেওয়ানি আদালত বিশেষ কিছু কার্যক্রম গ্রহণ করে থাকে, যেগুলো যদি আমরা এই ধারাটায় এখানে ৫ অধ্যায়ে আলোচনা করা আছে যে দেওয়ানি আদালতে যে মামলাগুলো হয় সেই ৫ অধ্যায়ে, অর্থাৎ দেওয়ানি আদালত ৫ অধ্যায়ে বিশেষ কার্যক্রম গ্রহণ করে থাকে। এই বিশেষ কার্যক্রমগুলো বলা আছে ৮৯ থেকে ৯৩ ধারা। তার মানে এখানে বিশেষ একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে মানে যদি অপর্যাপ্ত কারণ ছাড়া যদি মামলা করা হয় সেই মামলাটার কি ধরনের শাস্তি হবে বা কি পদ্ধতি অবলম্বন করতে হবে, বা মিথ্যা বা ভুয়া মামলা হলে কি করবে আদালত, সেগুলো বিশেষ কার্যক্রমের মধ্যে আলোচনা করা আছে। এটা আছে ৫ম অধ্যায়ে। তাহলে আবিবি শেষ, তাহলে ও আর এ হাবিব। তো ওতে হচ্ছে অতিরিক্ত কার্যক্রম সমূহ। তাহলে বিশেষ কার্যক্রম আদালত দেওয়ানি আদালত বিশেষ কার্যক্রম গ্রহণ করার পরেও অতিরিক্ত কিছু কার্যক্রম গ্রহণ করে থাকে, যেটা আলোচনা করা আছে ৬ষ্ঠ অধ্যায়ে। তো ৬ষ্ঠ অধ্যায়ে বলা আছে অতিরিক্ত কার্যক্রম সমূহ, এটা ৯৪ থেকে ৯৫ ধারা। এই ৯৪ থেকে ৯৫ ধারার মধ্যেই বলা আছে যে অতিরিক্ত কার্যক্রম সমূহ সম্পর্কে আলোচনা করা আছে। আর একটা বিষয় হলো যে অতিরিক্ত কার্যক্রমের মধ্যে মানে আদালতের বিশেষ কিছু পাওয়ার থাকে, ইনহেরেন্ট পাওয়ার যেটাকে বলে, মানে সহজাত ক্ষমতা বা ইনহেরেন্ট পাওয়ার, মানে আদালত তার নিজস্ব ক্ষমতা বলে এই কার্যক্রমগুলো করে থাকে। তো সেটা হচ্ছে অতিরিক্ত কার্যক্রমের মধ্যে পড়বে, এই আলোচনা করা আছে এখানে, এবং সেটাই ৬ষ্ঠ অধ্যায়ে আলোচনা করা আছে। তাহলে ও আর এ, তাহলে ও আর এ মানে হচ্ছে আতে হচ্ছে আপিল সমূহ, মানে দেওয়ানি আদালতে যে মামলাগুলো হয় সেই মামলাগুলো যে সংঘুদ্ধ পক্ষ, মানে অর্থাৎ যে ব্যক্তি পরাজিত হয় বা রায় তার বিরুদ্ধে যায়, সেই ব্যক্তি কি কি পদ্ধতি অবলম্বন করতে পারবে সেটা বলা আছে ৭ম অধ্যায়ে। ও আর মানে আপিল সমূহ, অর্থাৎ আপিল করতে পারবে। তাহলে আপিল করতে পারবে, এটা আছে ৯৬ থেকে ১১২ ধারাতে। এই আপিল চ্যাপ্টারে বা আপিল অধ্যায়টা আছে ৭ম অধ্যায়ে। এই অধ্যায়ে বলা আছে যে কোন কোন ক্ষেত্রে আপিলটা গ্রহণ করবে দেওয়ানি আদালত এবং সে আপিলের সুরাহা দিবে, মানে অর্থাৎ আপিলের সমাধান দিবে। সেই বিষয়টা আলোচনা করা আছে ৯৬ থেকে ১১২ ধারাতে। তাহলে ও আর এ, তাহলে আর এ, তাহলে আতে হচ্ছে আপিল সমূহ, এতে হচ্ছে রেফারেন্স রিভিউ রিভিশন। তাহলে রেফারেন্স রিভিউ রিভিশন ১১৩, ১১৪, ১১৫ এটা ধারা, এবং এটা আলোচনা করা আছে ৮ম অধ্যায়ে। অর্থাৎ রেফারেন্স রিভিউ রিভিশন অর্থাৎ একটা যদি আপিল না হয়, যদি কোনো মামলা যদি আপিল না হয়, তাহলে সেটা রেফারেন্স রিভিউ রিভিশন করা যাবে, অর্থাৎ রিভিশন করা যাবে, যেটাকে রিভিশন বলা হয় বা রিভিউ বলা হয়। অর্থাৎ রায়টাকে পূর্ণ বিবেচনা করার জন্য আদালতে আবেদন করা যাবে, এটা রিভিউ। তারপরে এই রায়ের যদি ধারাগত বা আইনগত যদি কোনো সমস্যা থাকে সেটা রিভিশন করা যাবে। এই বিষয়গুলো বলা আছে ৮ম অধ্যায়ে, যারা ১১৩ থেকে ১১৫ ধারার মধ্যে আছে, এবং এটা আছে ৮ম অধ্যায়ে। তাহলে ও আর এ হাবিবি, তাহলে হাবিবি অর্থ হচ্ছে হচ্ছে হাইকোর্ট বিভাগ সম্পর্কে বিশেষ বিধান, মানে হাইকোর্ট অর্থাৎ দেওয়ানি আদালতের পরে যে বিষয়টা থাকে, দেওয়ানি আদালত যদি বিভিন্ন আপিল হলো, রেফারেন্স হলো, রিভিউ হলো, রিভিশন হলো, মামলা দায়ের হলো, সব হলো, হওয়ার পরে হাইকোর্টের একটা বিষয় থাকে যে হাইকোর্ট বিভাগ সম্পর্কে বিশেষ বিধান, এটা বলা আছে ১১৬ থেকে ১২০ ধারাতে, এবং এটা আলোচনা করা আছে ৯ম অধ্যায়ে। তাহলে হাবিবি, তাহলে হাতে আছে হাইকোর্ট বিভাগ সম্পর্কে বিশেষ বিধান ১১৬ থেকে ১২০ ধারা, এবং অধ্যায় হচ্ছে ৯ অধ্যায়। এটা মূলত যদি মামলা দায়ের হওয়ার পর আপিল হয়েছে, রায় হওয়ার পর রেফারেন্স রিভিউ রিভিশন হয়েছে, হওয়ার পরে এখন হাইকোর্ট বিভাগে আপনি কি করতে পারবেন এই রায়ের বিরুদ্ধে, যদি তার মানে জেলা জজে তো আর যেহেতু জেলা পর্যায়ে যেহেতু জেলা আদালত আছে, জেলা জজ আদালত কার্যক্রম শেষ হওয়ার পরে
আপনি যদি হাইকোর্টে আসতে চান সেক্ষেত্রে কি কি বিধান ফলো করতে হবে সে বিষয়টা এখানে বলা আছে। যে হলো এটা বলা আছে হচ্ছে নয় অধ্যায় এবং হাইকোর্ট বিভাগ সম্পর্কে বিশেষ বিধান। তাহলে হাবিবি, তাহলে বি একটা আছে হাবিবি, হাতে আছে হাইকোর্ট বিভাগ সম্পর্কে বিধান, এটা আছে 9 অধ্যায় এবং 116 থেকে 120 ধারা। আর বিতে হচ্ছে বিধিসমূহ, তার মানে হাইকোর্ট বিভাগের পরে বিধি আছে, এই বিধিগুলো আলোচনা করা আছে, অর্থাৎ দেওয়ানি আদালতে কিছু বিধি তারা ফলো করে, এই বিধি রুলস যেটাকে বলে অর্ডার অ্যান্ড রুলস, সেই রুলসগুলো আছে হচ্ছে বা রুলসের কিছু পরিবর্তন বা সংশোধনের জন্য বা হাইকোর্ট বিভাগ এই রুলসগুলো ফলো করে থাকে, যেটাকে কেস ভলিউমও বলা যায় বা বিভিন্ন কেসের রেফারেন্স ব্যবহার করে হাইকোর্ট বিভাগ এই সম্পর্কে রায় দিয়ে থাকে। এটা বিধি কিছু আছে, এই বিধিগুলো বলা আছে 10ম অধ্যায়ে এবং এটা আছে 121 থেকে 131 ধারাতে। এবার 11তম অধ্যায় যেটা বলা আছে যে হাবিবি, আর একটা বি আছে, তাহলে বিবিধ, তো বিধি সম্পর্ক আছে বিবিধ বা মিসিসিলিনিয়াস, এই মিসিসিলিনিয়াস সম্পর্কে 132 থেকে 158 ধারাতে বলা আছে এবং এটা 11তম অধ্যায়। তাহলে প্রমাজা আবিবি ও আর হাবিবি, যদি আমরা এই বিষয়টা বলি, এই বিষয়টা যদি আমরা মনে রাখতে পারি তাহলে দেওয়ানি কাজবিধি 158 ধারা আমরা মনে রাখতে পারবো। আর সবচেয়ে বড় বিষয় হলো যে দেওয়ানি আদালতে যে মামলাগুলো হয়, মামলাগুলো একটা স্টেপ থাকে, এই স্টেপগুলো কি পদ্ধতি বা কোন প্রক্রিয়াতে এই স্টেপগুলো ফলো করা হয় বা অনুসরণ করা হয় সেই বিষয়গুলো সম্পর্কে একটা সুন্দর একটা সূত্র আছে। এই সূত্রটা পড়লে মোটামুটি একটা ধারণা হবে যে কিভাবে দেওয়ানি আদালতের মামলাগুলো পরিচালিত হয়। তার আগে বলি যে দেওয়ানি কাজবিধি যদি 101 থেকে 158 ধারা আছে এবং আদেশ আছে 51টা এবং এই আদেশের অসংখ্য বিধি আছে, যেটা আমি একটা উদাহরণ দিই যে একটা 21 নম্বর আদেশ রায় ও ডিগ্রি, এই 21 নম্বর আদেশে আছে রায় ও ডিগ্রি, তো এই রায় ও ডিগ্রির মধ্যে প্রায় 100-র উপরে বিধি আছে, 142টা যদি সম্ভব, তো 142টা বিধি আছে। এই বিধিতে মানে কিভাবে, অর্থাৎ 100 বিধিতে বলা আছে, অর্থাৎ 21 আদেশের 100 বিধিতে বলা আছে যে নিলামে যদি কোনো সম্পত্তি বিক্রয় হয় সেই সম্পত্তিটা কিভাবে যার জমি সে নিলাম থেকে ফেরত পেতে পারে। তারপর 121-এ বলা আছে যে নিলামে যদি কোনো জমি বিক্রি হয় তাহলে নিলাম ক্রেতার কার্যক্রমগুলিটা কি। তারপর 1 নম্বর আছে পক্ষ, 4-এ আছে সমন, 4-এ আছে আর্জি, 5-এ সমন আছে। তারপরে 2 নম্বর আদেশে আছে বিধি আছে, এইরকম মানে এইরকম 51টা বিধি আছে, যেটা 50টি বিধি এখনো বর্তমান রানিং আছে। আর একটা বিধি হচ্ছে যে অমিট করা অর্থাৎ বাতিল করা হচ্ছে, সেটা হচ্ছে 51 নম্বর আদেশ। তো যাই হোক, এটা হচ্ছে দেওয়ানি কাজবিধি মনে রাখার সহজ একটা পদ্ধতি। আর দেওয়ানি মামলা যখন দায়ের হয় তখন এই দেওয়ানি মামলাটা কোন কোন স্টেপটা ফলো করে এখানে দেওয়ানি মামলাটা পরিচালিত হয় বা দেওয়ানি আদালত সেই মামলাটা পরিচালিত হয় সে বিষয়টা বলবো। সেটা মনে রাখার বিষয় হচ্ছে যে সেটা মনে রাখার সহজ একটা পদ্ধতি হচ্ছে আসলিম হাজির জবিরা নিশু রায় ও ডিগ্রি দেয় এ আর কি। তাহলে আসলিম হাজির জবিরা নিশু রায় ও ডিগ্রি দেয় এই আর কি। যদি আপনি এই সূত্রটা মনে রাখতে পারেন তাহলে দেওয়ানি মামলার যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো আপনি সহজে মনে রাখতে পারবেন। এবং এই স্টেপগুলো হচ্ছে যে আসলিম, তাহলে আমরা জানি যে দেওয়ানি মামলা মূলত পরিচালিত হয় আরজির মাধ্যমে, তাহলে আসলিম হচ্ছে আরজি, আর এই আরজি দাখিল মানে আরজি দাখিলের মধ্য দিয়ে দেওয়ানি মামলা শুরু হয়। তো এই আরজি দাখিলটা কোথায় আছে? এই আরজি দাখিলটা আছে হলো 26 ধারাতে, মানে দেওয়ানি কাজবিধিতে ধারা বললাম 1 থেকে 158টা, এই 158টা ধারার 26 ধারাতে বলা আছে আরজি সম্পর্ক, অর্থাৎ আরজি কি রকম হবে বা আরজিতে কোন কোন বিষয়ে থাকবে। তারপরে বলি যে 4টে কারণে আরজি বাতিল হয়, সেটা হচ্ছে কামো স্টেবা, মানে 4টে যে কারণ আছে এটা হচ্ছে কামো স্টেবা। তার মানে কামো স্টেবা অর্থ হলো যে কাতে হচ্ছে কারণ না থাকলে আরজি মামলা কি হবে, আরজি কি হবে, খারিজ হয়ে যাবে। আর মতে হচ্ছে মানে আপনি মামলাটা যে পেপারে করার কথা সেই পেপারে আপনি জ্ঞান নেই, মানে যে ডেমো যেটাকে বলে বা মানে ডেমো যেটাকে বলে, এই ডেমোর মানে কম দামের ডেমো ব্যবহার করছেন, তাহলে আরজিটা কি হতে পারে, খারিজ হতে পারে। তাহলে কামো, তাহলে কাতে হচ্ছে কারণ না থাকলে
আর মতে হচ্ছে মূল্যমান, মানে অর্থাৎ জমিটার মূল্য হচ্ছে 5 কোটি টাকা বা 1 কোটি টাকা, আপনি জমিটার মূল্য দিচ্ছেন 50 লাখ টাকা। সেক্ষেত্রে আদালত কি করতে পারে, এই জমিটা এই আর্জিটা কি করতে পারে, খারিজ করতে পারে, প্রত্যাখ্যান করতে পারে বা রিজেক্টেড করতে পারে, যেটাকে বাংলায় বলে প্রত্যাখ্যান করা বা নাকচ করা। আর কামু এস্টেবা, এস্টেবা মানে হলো, এস্টেবা হচ্ছে স্টাম্প পেপার। হ্যাঁ, এখন স্ট্যাম্প পেপার আপনি কম মূল্যমানের স্ট্যাম্প পেপার দিয়েছেন, তাহলে কম মূল্যমানের স্ট্যাম্প পেপার দিলে কি হবে, আদালত কি করতে পারে, এই মামলাটা কি করতে পারে, খারিজ করে দিতে পারে। তো সেক্ষেত্রে কি হবে, আপনাকে যে মূল্য অনুযায়ী আপনাকে পেপার দিবে, মূল্যমান আপনাকে স্ট্যাম্প পেপার দিতে হবে। অর্থাৎ দুটো বিষয় মনে রাখতে হবে আর্জি দাখিলের ক্ষেত্রে, যেটা হচ্ছে যে আপনাকে কম মূল্যের ডিমো ব্যবহার করা যাবে না। তারপর স্ট্যাম্প পেপারটা আপনাকে অবশ্যই জমির মূল্য অনুযায়ী স্ট্যাম্প পেপার সংযুক্ত করতে হবে। কামো স্টেবা বা আছে একটা, হ্যাঁ, কামো স্টেবাতে হচ্ছে স্টাম্প পেপার। হ্যাঁ, স্টাম্প, যেটাকে স্টাম্প বলে, উঠপি বলা হয় যেটাকে। আর বাতে হচ্ছে বাড়িত। যদি দেখা যায় যে মামলাটা বাড়িত, কোনটা আমাদের আইন দ্বারা বাড়িত, দেখা যায় মামলাটা করার কথা আপনার 2024 সালে, সেই মামলাটা আপনি করছেন 2025 সালে, তাহলে কিন্তু আদালত কি করবে, এটা বাতিল করে দিতে পারে। এই আর্জিটা কি করতে পারে, বাতিল করতে পারে বা নাকচ করতে পারে। তো যাই হোক, যে আসলিম হাজির জবিরান ইস্যু, রায়ও ডিগ্রি দেয়। তাহলে আর্জির মধ্য দিয়ে আমরা করলাম, আর্জির বিষয়গুলো জানতে পারলাম। এবার দ্বন্দ্বের শর্ত হচ্ছে সমন। আমরা জানি যে 51টা আদেশ আছে, তার মধ্যে 5 আদেশের সমন সম্পর্কে বলা আছে। অর্থাৎ আপনি যখন মামলা দায়ের করবেন, এই মামলাটা এখন তো যার বিরুদ্ধে দায়ের করছেন সে লোক জানবে কি জানবে, সেটা সমনের মধ্য দিয়ে যাইতে হবে। তো এই সমনটা কিভাবে দিবেন বা কি পদ্ধতি অবলম্বন করবেন বা কোন কোন পদ্ধতি অবলম্বন করা উচিত, সেই বিষয়টা বলা আছে 5 আদেশে। তার মানে সমন আপনি ব্যক্তিগতভাবে দিবেন না, ডাক পেনের মাধ্যমে দিবেন না, কোর্টের মাধ্যমে দিবেন না, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিবেন না, ইমেলে পাঠাবেন, এইগুলো বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে 5 আদেশে। তাহলে 5 আদেশে যখন আপনি বলবেন, তাহলে এই 5 আদেশের মধ্যে আপনি বিষয়টা থাকবে যে সমন কিভাবে আপনি দায়ের করবেন বা সমন কিভাবে আপনি বিবাদীকে দিবেন। দ্বন্দ্ব আসলিম ল হচ্ছে, এখন সমন দেওয়া শেষ, এখন আসলিম যেহেতু সে লিম্য আসলিম, লিতে হচ্ছে লিখিত জবাব। তাহলে এখন সমন পাওয়ার পর মূলত কি করবে, বা বিবাদী লিখিত জবাব দিবে। তো এই লিখিত জবাব সম্পর্কে বলা আছে 6 আদেশ এবং 8 আদেশে। তাহলে 8 আদেশে বলা আছে যে লিখিত জবাব, তার মানে লিখিত জবাবটা কি হবে বা কিভাবে এটাকে দায়ের করতে হবে বা কিভাবে দিতে হবে, সেটা বলা আছে 8 আদেশে। তাহলে আসলিম হাজির, তাহলে লিতে হচ্ছে লিখিত জবাব, আর আর মতে হচ্ছে মধ্যস্থতা। হ্যাঁ, মধ্যস্থতা যেটা বলা হয় এডিআর, মানে অল্টারনেটিভ ডিপোজিট রেজুলেশন, যেটাকে বাংলা ইংলিশে বলা হয় অল্টারনেটিভ ডিপোজিট রেজুলেশন, এটা বলা হয় মধ্যস্থতা, মানে এডিআর, যেটাকে সংক্ষিপ্তভাবে বলা হয় এডিআর। লিখিত জবাব দেওয়ার পর এখন বাদীর আর্জি, বিবাদীর লিখিত জবাব, এটা দেওয়ার পর আদালত একটা হয়তো বা মাঝখানে একটা মধ্যস্থতা করার জন্য একটা প্রস্তাব দিতে পারে যে আপনি যেহেতু এই বিষয়গুলো দাবি করছেন আর যেহেতু বিবাদী এই বিষয়গুলো স্বীকার করছে, তাহলে দুই একটা বিষয় হয়তো অসমাপ্ত আছে বা অসংজ্ঞায়িত আছে, যেটা সমাধান করা সম্ভব না। ওই সমাধানের জন্য তখন আদালত কি করবে, আপনাকে একটা প্রস্তাব দেবে, মধ্যস্থতা করার জন্য প্রস্তাব দিতে আপনারা মীমাংসা করেন। তো সেটা বলা আছে 89 এ থেকে 89 ই ধারাতে। অর্থাৎ 89 ধারাটার মধ্যে মধ্যস্থতা সম্পর্কে একটা বিশাল একটা বিবরণ দেওয়া আছে, এবং এখানে আবার উপধারা আছে এ বি সি ডি ই, মানে 5টা উপধারা দেওয়া আছে। এখানে মধ্যস্থতাতে আদালত কি কি ভূমিকা পালন করবে, মানে কাদেরকে এই মধ্যস্থতাকারী নিয়োগ করতে পারবে বা কারা মধ্যস্থতাকারী হতে পারবে, হতে পারবে না, এই বিষয়গুলো এখানে 89 ধারাতে স্পষ্ট করে দেওয়া আছে। তাহলে আসলিমটা গেল, এবার হচ্ছে হাজির। তাহলে এখন মধ্যস্থতা হাজির এবং পক্ষগণে হাজির না হলে, তাহলে এখন মধ্যস্থতার জন্য আদালত করতেই পারে। তা সেটার জন্য এখন তো অবশ্যই বিবাদী বাদী দুজনকে হাজির থাকতে হবে। এখন যদি হাজিরা না দেয়, তাহলে তো আর মামলা তো আর সমাধান করা বা মধ্যস্থতা করা, যাই করেন সেটা সম্ভব না। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হাজিরা না হলে মানে 9 আদেশ, মানে হাজির হলে কি হবে, হাজির না হলে কি হবে, সেটা সম্পর্কে বলা আছে দেওয়ানি কাজবিধি 1908-এর 9 আদেশে। এই 9 আদেশে যদি বিবাদী হাজির না হয় তাহলে একতরফা হবে,
তারপরে একতরফা রদ করার জন্য 3,000 টাকা দিতে হবে, সরাসরি রদ করার জন্য 3,000 টাকা, এমনি ন্যাচারালি রদ করার জন্য 1,000 টাকা। এই বিষয়গুলো এখানে আলোকপাত করা আছে, 9 আদেশের মধ্যে সবকিছু বলা আছে। এই হাজিরাটা এমন একটা বিষয় যে এই হাজিরাটা আবার আপিল, তারপর হচ্ছে রেফারেন্স রিভিশনের ক্ষেত্রে প্রযোজ্য হয়, এবং সেই ক্ষেত্রে একতরফা বিষয়টাও এখানে থাকে। যেমন আপনি কেস করছেন, বিবাদীকে সমন দিচ্ছেন, লিখিত জবাব বিবাদী দেয় নাই, সেক্ষেত্রে একতরফা হবে, এই বিষয়গুলো বলা আছে। তাহলে হাজিরটা গেল। এবার আসলিম হাজির শেষ। এবার জবিরা বর্গি যত হচ্ছে পক্ষতে জবানবন্দি গ্রহণ। দেখলাম যে একটা মামলার মধ্যে অনেকগুলো বিবাদী থাকে, তাই দেখা গেল তুই 5জন বিবাদী আছে, 2জন জবাব দিছে আর 3জন জবাব দেয়নি। তাহলে এই জন্য পক্ষতে জবাব, অর্থাৎ পার্সোনালি যদি 5জন বিবাদী থাকে, তো 5জনকেই জবাব দিতে হবে। সেই বিষয়টা এখানে আলোকপাত করা আছে। এখানে হলো যে পক্ষতে জবানবন্দি গ্রহণ, এটা আছে 10 আদেশে। 10 আদেশে পক্ষতে জবানবন্দি গ্রহণ করবে, এবং 10 আদেশের পরে 11 আদেশে বলা আছে যে এই পক্ষরা যে জবানবন্দি দিছে, এই জবানবন্দিটা কতটা যুক্তিযুক্ত এবং এটা কতটা মামলার ক্ষেত্রে প্রযোজ্য, সে বিষয়টা এখানে দেখানো হবে। দেখতে আদালত সে বিষয়টা খেয়াল করবে। এটাকে বলা হয় উদ্ঘাটন এবং আবিষ্কার। হ্যাঁ, 11 আদেশে যে দেওয়ানি কাজবিধি 11 আদেশে বলা আছে উদ্ঘাটন এবং আদেশ, উদ্ঘাটন এবং আবিষ্কার সম্পর্ক, অর্থাৎ একটা জবাব দিচ্ছে, সেই জবাবটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত, কতটুকু আদালতে গ্রহণযোগ্য, সেই বিষয়গুলো আদালত খেয়াল করবে। বিতে জবিরা, বিতে হচ্ছে বিচার্য বিষয় গঠন। এখন দেখা গেল যে জবানবন্দি দেওয়ার পর তারপরে পক্ষদের আর্জি দাখিল হলো, জবানবন্দি দিল, মানে অর্থাৎ লিখিত জবাব দিল, তারপরে পক্ষদের জবানবন্দি গ্রহণ করা হলো। করার পরে এখন বিচার্য বিষয় গঠন করতে হবে যে আসলে কোন কোন বিষয়টা আদালতে মামলা চলবে, মানে কোন কোন বিষয়টা, কোন কোন দাবিটা নিয়ে মামলা চলতে পারে আদালত, তখন সেই বিষয়টা কি করবে আদালত, এই বিষয়টা তখন ফাইন্ডিং করবে। টেইলারের বিচার্য বিষয় গঠন, এটা বলা আছে 14 আদেশে। তার মানে দেওয়ানি কার্যবিধি 14 আদেশে বলা আছে যে বিচার্য বিষয় কি কি থাকবে, সেই বিষয়টা বলা আছে 14 আদেশে। এবং এখানে কোন বিষয়টা নিয়ে মামলা হবে, বা কোন বিষয়টি মামলা চলমান থাকবে, বা কোন বিষয়টা নিষ্পত্তি করা উচিত, তখন সেটা আদালত নির্ধারণ করবে। এবার বি গেছে, জবিরা গেল। এবার জবিরা রাতে হচ্ছে মানে প্রথম শুনানিতে রায় ঘোষণা। তার মানে 15 আদেশে এই বিষয়টা বলা আছে, 15, 16, 12 এবং 11, 12 আদেশ এবং 30 ধারাতে বলা আছে প্রথম শুনানিতে রায় ঘোষণা। তো এখন দেখা যাচ্ছে যে বাদী যেটা দাবি করতেছে, বিবাদী ওটা যা স্বীকার করছে, মানে বিবাদী যে কয়জন ছিল সব কয়জনে স্বীকার করছে। তখন কি করবে, প্রথম দিনে কি করবে, বিচার্য বিষয় গঠনের পরে প্রথম দিনে, মানে অর্থাৎ যেদিন মামলাটা শুরু হবে সেদিনে রায় ঘোষণা করতে পারবে বিচার্য বিষয় গঠনের পর। অর্থাৎ দেখা যাচ্ছে যে বাদী যা চায় বিবাদী সেটা দিতে রাজি আছে, তাহলে কি করবে, এটা রায় ঘোষণা করে দেবে। এখন তাহলে জবিরা গেল। এবার নিঃসু রায় ও ডিগ্রি দেয়। তাহলে আছে একটা, তাহলে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। এমন একগুলো মামলা আছে যে মামলাগুলো মনে করে দেখেন যে এটা হলো পরিবর্তন হতে পারে। যেমন ধরেন যে আপনি যে জমিটা আপনার কাছ থেকে পাবো, বাদী বিবাদীর কাছ থেকে যে জমিটা দাবি করে, ওই জমিটা মানে এমন একটা জমি, সেখানে ধরেন যে গাছ আছে, জমিতে গাছ লাগানো আছে, অথবা পুকুরে মাছ আছে। এখন পুকুর নিয়ে বা যে জমিতে গাছ আছে, গাছের বাগান নিয়ে সেই জমিটা নিয়ে বিরোধ চলতেছে। তাহলে এই ক্ষেত্রে কি করবে আদালত, নীতি হচ্ছে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। তাহলে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার বিষয়টা বলা আছে 39 এবং 40 আদেশে। 39 এবং 40 আদেশে বলা আছে এই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার বিষয়টা, এবং 26 আদেশেও এই বিষয়টা বলা আছে। তার মানে 39 আদেশ, 26 আদেশ, 38 আদেশ, 39 আদেশে এই বিষয়গুলো বলা আছে যে এই নিষেধাজ্ঞা কিভাবে আদালত দিবে এবং এটাকে কিভাবে বাস্তবায়ন করবে। প্রথমে বলি যে পুকুরে মাছ আছে, সেই পুকুর নিয়ে বিরোধ চলতেছে, তাহলে সেক্ষেত্রে আদালত কি করবে, একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিবে, যাতে কি করবে, এটা কিন্তু এই নিষেধাজ্ঞাটা কিন্তু হচ্ছে কোনো মামলার রায় হওয়ার আগেই ওই জমিটাকে যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখার জন্য অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আদালত মঞ্জুর করে থাকে, যাতে মাছ তুলে কেউ বিক্রি করতে না পারে, সেই জন্য একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়ে দিবে। আর যদি এটা পরিমাণটা যদি বেশি হয়, দেখা যাচ্ছে কোটি কোটি টাকার পুকুর বা কোটি কোটি টাকার ডিগি মধ্যে মাছ ছাড়া আছে, তখন কি করবে আদালত 26 আদেশ অনুযায়ী কমিশন বা রিসিভার নিয়োগ করতে পারে। এই রিসিভার নিয়োগ করতে পারে 40 আদেশ অনুযায়ী রিসিভারও নিয়োগ করতে পারে এটার জন্য। তাহলে নিঃসু
রায়ও ডিগ্রি দেয়। নিঃসু তাহলে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা গেল। এবার হচ্ছে নিঃসু তালিবস্য, তাহলে মোকদ্দমা শুনানি, তারপরে এই যে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়া যাবে কি না, তো এটার একটা শুনানি হবে। এটা বলা আছে, এই শুনানিটা হবে 15 আদেশে। এটা আবার হচ্ছে প্রথম শুনানিতে রায়, ঠিক সেই রকম এটাও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়ার আগে একটা শুনানি হবে। এই শুনানিটাও এখানে বলা আছে 15 আদেশে। রায় ও ডিগ্রি দেয়। তাহলে আসলিম, হাজির, জবিরা, নিশু রায় ও ডিগ্রি দেয়। রায় ও ডিগ্রি, রায় সম্পর্কে বলা আছে, মানে রায় ঘোষণা। একটা মামলার তো রায় হবে, মানে কি বিষয় হবে না হবে সেটা রায় হবে, সেটা বলা আছে 20 আদেশে। এবং এই 20 আদেশের আমি বলছি যে প্রতিটা আদেশের অসংখ্য বিধি আছে, এই বিধির মধ্যে 1 থেকে 5 বিধিতে এই বিষয়টা বলা আছে। ডিগ্রি আর রায় ও ডিগ্রি দেয়। ডিগ্রি হচ্ছে মানে 21 আদেশে বলা আছে যে ডিগ্রি জারি কিভাবে হবে এবং কোন পদ্ধতি অবলম্বন করবে আদালত, সে বিষয়টা বলা আছে এই 21 আদেশে। এবং ধারাতে বলা আছে যে 36 থেকে 74 ধারাতে কিভাবে ডিগ্রি জারি হবে, সে বিষয়টা এখানে বলা আছে। রায় ও ডিগ্রি দেয় এ আর কিউ। তার মানে আমরা ছোটবেলায় যে পড়ছিলাম যে এ মানে বি স্কোয়ার, এইরকম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক সেই রকম এ আর কিউ। এতে হচ্ছে আপিল। এখন রায় হওয়ার পরে এখন দেখ পক্ষ বলতেছে এই রায়টা আমার মনোমত হয়নি, এই রায়টা আমি মনে হয় এই রায়টার মধ্যে আমার ঘাপলা আছে বা সন্দেহ আছে, তখন সে আপিল করতে পারবে। একটা এ আর কিউ। আপিল করলে 96 থেকে 112 ধারা, বা এটা এই আপিল সম্পর্কে আবার ফিরে আবার 41 থেকে 45 আদেশে বলা আছে যে অপর্যাপ্ত ডিগ্রির বিরুদ্ধে আপিল, মূল ডিগ্রির বিরুদ্ধে আপিল, তারপরে আদেশ যদি আদালত যদি আদেশ দেয় সে আদেশের বিরুদ্ধে আপিল, এর সম্পর্কে বলা আছে, বিস্তারিত বলা আছে 41 থেকে 45 আদেশে। এবার এ আর কিউ, যেহেতু 3টা আর, আর একটা আর আছে রেফারেন্স। রেফারেন্স অর্থ হচ্ছে, এটা বলা আছে 113 ধারাতে, এটার অর্থ হচ্ছে যে রেফারেন্স হলো মানে আপনি রেফারেন্স নিয়ে আপনি রিভিশন করতে চান বা আপিল করতে চান, মানে আপনি আদালতের কাছে রেফারেন্স চাচ্ছেন যে আমাকে এক প্রকার সার্টিফাই কপির মতো, অর্থাৎ আপনি অনুমতি নিচ্ছেন, যেটাকে এনওসি বলা হয়, মানে নো অবজেকশন। মানে আমার আপিল করার ক্ষেত্রে আপনার এই যে রায়টা যে আপনি রায় দিচ্ছেন, এই রায়ের বিরুদ্ধে আমি আপিল করতেছি। এবার আপিল করার পরে আপনার আপিলটা তো আপনার সন্দেহ হচ্ছে যে আপিলটা আমার মনে হয় ঠিক হয় নাই, তখন এই আপিল আদালতের অনুমতি সাপেক্ষে যে অনুমতিটা আপনি নেবেন, এটা হচ্ছে রেফারেন্স। এই রেফারেন্স সাপেক্ষে আপনি রিভিশন করতে পারবেন। তাহলে আর তো হচ্ছে রেফারেন্স 113 ধারা, আর হচ্ছে রিভিশন করতে পারবেন, এটা রিভিউ করতে পারবেন 114 ধারাতে, এবং আপনি রিভিশন করতে পারবেন 115 ধারাতে। তাহলে এই আর কি, তাহলে আপিল করার পরে আপনি আপিল আদালতের অনুমতি সাপেক্ষে রেফারেন্স রিভিশন করতে পারবেন। তো এইভাবে যদি আপনি মনে রাখেন, তাহলে দেওয়ানি কার্যবিধি 1908 1 থেকে 118টা ধারা এবং 51টা আদেশ আপনি সহজে মনে রাখতে পারবেন। আশা করি এটা। অনেকদিন পর আবার লাইভ এসলাম, কি জন্য? কারণ হচ্ছে যে বাসা পরিবর্তনের জন্য আমার অনেক প্যারা ছিল, কারণ আসলে বাসা পরিবর্তন করা খুব কষ্টকর ঢাকা শহরের মধ্যে, কারণ একটা বাসায় অনেক কিছু থাকে, এই জন্য বাসা পরিবর্তনের জন্য লাইভে আসতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আগামীতে হয়তো 29 নভেম্বর এমসিকিউ পরীক্ষা হবে আইনজীবীদের জন্য। এই পরীক্ষা অংশগ্রহণ যারা করবেন তাদের জন্য শুভকামনা, এবং আশা করি এখন থেকে আপনারা প্রিপারেশন নিন, তাতে করে এই এমসিকিউ পরীক্ষাটা সুন্দরভাবে আপনারা দিতে পারেন।